অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে, দেশ দুর্নীতিতে ভরে যাবে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, দেশ নষ্ট হয়ে যাবে, দেশ স্বৈরাচারে ভরে যাবে। তো বললাম, প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। নৌশাদ, একবার ভেবে দেখুন, আপনি এমন একটা দেশে থাকেন যেখানে আপনার স্বপ্নগুলোকে সত্যি করার মানদণ্ড আপনার মেধা কিংবা আপনার শিক্ষাগত যোগ্যতা নয়, বরং একটা পক্ষপাতদুষ্ট প্রাগৈতিহাসিক প্রথা, একটা পচা গলা প্রথা ব্যবস্থা, যেটা ক্রমশ আপনার স্বপ্নগুলোকে ভেঙে দুমড়ে মুচড়ে সেগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। আর এটা একদিন দুদিন কিংবা একবার দুবার নয়, ঘটে আসছে দিনের পর দিন, বছরের পর বছর ধরে। একটা ফেইল্ড সিস্টেম যেটা আপনার এবং আপনার মতন বহু বহু মেধাবী ছাত্রছাত্রীদেরকে সরকারি চাকরির অ্যাপ্লিকেশন পর্যন্ত করতে দেয় না একটা সংরক্ষণের দোহাই দিয়ে। কিন্তু পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখনই আমাদের সমাজের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখনই ঘুরে দাঁড়ায় ছাত্র সমাজ, টুকরো টুকরো করে ভেঙে ফেলে সমস্ত অযৌক্তিক নিয়ম আর অনৈতিক প্রথাকে। আর সেইখান থেকে জন্ম নেয় নতুন এক সমাজ, নতুন এক সময়। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারেন, যে কোনো টাইম জোনে থাকতে পারেন, কিন্তু আমি হলফ করে বলতে পারি, ছাত্র সমাজের নেতৃত্বে এই মিছিল কখনো আপনারও পথ আটকেছে, আপনাকেও ভাবতে বাধ্য করেছে। আর তাই আপনি কলকাতায় থাকুন কিংবা ক্যালিফোর্নিয়াতে, বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়তো আপনাকেও এতদিনে ছুঁয়ে গেছে। আসুন আজকের ভিডিওতে কথা বলা যাক উত্তাল বাংলাদেশকে নিয়ে। হয়তো এতদিনে খবরের কাগজে অনেকেই পড়েছেন বাংলাদেশের রাজপথ গর্জে উঠেছে ছাত্র আন্দোলনে। ভাবলে অবাক হবেন, প্রত্যেকটা হুঙ্কার, প্রত্যেকটা স্লোগান শুধুমাত্র একটা ন্যায় বিচারের জন্য, যেখানে মেধাকে প্রাধান্য দেওয়া হবে, সংরক্ষণকে নয়। এই গোটা সমস্যাটা শুরু হয় 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর। 1972 সালে বাংলাদেশ যখন এক নতুন সংরক্ষণ আইন ইন্ট্রোডিউস করে। এই সংরক্ষণ আইন অনুযায়ী বাংলাদেশের সরকারি চাকরির 30% সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধার বংশধরদের জন্য, অর্থাৎ রিলেটিভস অফ দ্য ভেটারেন্স অফ ওয়ার, এদের জন্য। এই সংরক্ষণ গ্রহণ করার একমাত্র কারণ ছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, তাদের নিঃস্বার্থ বলিদানের জন্য, যার জন্য বাংলাদেশ স্বাধীনতা পায়। এই কোটা সিস্টেম কিংবা রিজার্ভেশনটা যদি টেম্পোরারি হতো, ধরুন 5 বছর কিংবা 10 বছরের জন্য, তাহলে হয়তো এটা এতটা প্রবলেম্যাটিক হয়ে দাঁড়াতো না যতটা এটা হয়ে দাঁড়িয়েছে একটা পার্মানেন্ট সেট আপ এটাকে বানানোর পরে। একবার ভেবে দেখুন, আপনার দেশের 30% সরকারি চাকরির উপর আপনার কোনো অধিকার নেই স্বাধীনতার 53টা বছর পরেও। মুক্তিযোদ্ধারা নিজেদের বলিদান দিয়েছিলেন বাংলাদেশকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি দৃঢ়, আজকের দিনে যদি যারা থাকতেন, তারা আর যাই হোক একটা রিগ্রেসিভ রিজার্ভেশন সিস্টেমকে কোনোদিনই সমর্থন করতেন না। এবার আপনি বলতেই পারেন, 30% রিজার্ভেশন নিয়ে তো ডিবেট করা যেতে পারতো, আর্গুমেন্ট হতে পারতো, রাস্তা বন্ধ করে আন্দোলন করার কি প্রয়োজন? আপনাকে বলে রাখি, 30%ই নয়, আরও আছে। বাংলাদেশের গভর্নমেন্ট জব রিজার্ভেশন অনুযায়ী 10% চাকরি সংরক্ষিত মহিলাদের জন্য, আরও 10% চাকরি সংরক্ষিত সেই সমস্ত জেলার জন্য যেখান থেকে প্রতিনিধিত্ব কম, আরও 5% সংরক্ষিত এথনিক মাইনরিটিস বা জাতিগত সংখ্যালঘুদের জন্য, আর সব শেষে আরও 1% সংরক্ষিত প্রতিবন্ধী বা পিপল উইথ ডিসেবিলিটিস, এদের জন্য। এবার হিসেবটা আপনি নিজেই করুন, দেখবেন বাংলাদেশের সরকারি চাকরির 56% সিটস রিজার্ভড, অর্থাৎ আমার আপনার মতন সাধারণ ক্যান্ডিডেটদের জন্য পড়ে রইল মাত্র 44% সিটস। এইবার বলুন, পাল্লার কোন দিকটা ভারী, আন্দোলন না আর্গুমেন্ট? একটা সিস্টেম যেটা তৈরি হয়েছিল ইনক্লুসিভিটি আর ইকুয়ালিটিকে প্রমোট করার জন্য, দিনের পর দিন ক্রিটিসাইজড হয়েছে অদক্ষতা, অক্ষমতা আর অসমতার জন্য। কিন্তু 2024 সালের এই আন্দোলন প্রথম নয়। আন্দোলন শুরু হয় 2018 সালের এপ্রিল মাসে, যখন বাংলাদেশের ছাত্র সমাজ ঢাকা তথা বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের রাজপথে নেমে এসে লার্জ স্কেল ডেমনস্ট্রেশন করে। Thousands of students across Bangladesh have staged anti-reservation protests after violent clashes at the Dhaka University left at least 100 people injured. The protest turned violent after police fired rubber bullets and tear gas at students protesting the so-called discriminatory quotas in government services.
The students are angry at the government's decision to reserve 56% of civil service jobs for the families of veterans from the 1971 War of Independence. প্র্যাকটিক্যালি বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল ছাত্র সমাজের এই হুঙ্কার একটা বায়াসড সিস্টেমের এগেনস্টে। আন্দোলনের গুরুত্ব আর গভীরতা বুঝতে পেরে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 2018 সালে ডিক্লেয়ার করলেন যে 1972 সালে যে রিজার্ভেশন সিস্টেম তৈরি করা হয়েছিল রিলেটিভস অফ দ্য ভেটারেন্স অফ ওয়ার এদের জন্য 2018 সালে সেই রিজার্ভেশন সিস্টেমের ইতি ঘটবে, মুছে ফেলা হবে সমস্ত সংরক্ষণ। কিন্তু আশ্চর্যভাবে পরের বহু মাস তার জন্য কোনো কাজ করা হয়নি, সংরক্ষণ তো ওঠেইনি। উল্টে সরকারের পক্ষ থেকে একটার পর একটা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে আন্দোলনকারীদের কাছে, যেটা আন্দোলনকারীদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করে, একটা সন্দেহের জন্ম দেয়, যেটা আন্দোলনকে আরো দৃঢ় করে আগামী দিনের জন্য। আর আবার ইতিহাসকে ভুল প্রমাণিত না করে এস্টাবলিশমেন্ট লেগে পড়লো একটা আন্দোলনের গলা টিপে হত্যা করার জন্য। রাস্তায় নামে পুলিশ, চলল ছাত্রছাত্রীদের উপরে নির্দ্বিধায় লাঠিচার্জ, বহু ছাত্র এবং ছাত্রীকে অ্যারেস্ট করা হয়। ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশ সরকারের রিপ্রেসিভ মেজারের এগেনস্টে ক্রিটিসিজমও চলে, কারণ ঢাকা রাজপথে যা হয় সেটা একটা বেসিক হিউম্যান রাইটের ব্লেটেন্ট ভায়োলেশন। কিন্তু আন্দোলন চলতেই থাকে, আন্দোলন আরো জোরালো হয়, আন্দোলন দীর্ঘজীবী হলো। এরই মাঝে 2021 সালে চিলড্রেন অর রিলেটিভস অফ দ্য ভেটারেন অফ ওয়ার অথবা মুক্তিযোদ্ধার বংশধরদের পক্ষ থেকে একটি পেটিশন ফাইল করা হলো শেখ হাসিনার সংরক্ষণ তুলে দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে। আর এরই মাঝে 4 দিনের চীন সফর একদিন কমিয়ে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশে ফেরত আসেন 10ই জুলাই। আর 14ই জুলাই তিনি ছাত্রছাত্রীদের ওপর বিরক্ত হয়ে গিয়ে বলেন যে তিনি স্তম্ভিত ছাত্ররা কেন আন্দোলন করছে সংরক্ষণের বিরুদ্ধে। শুধু এতেই থেমে থাকেননি তিনি আরো বলেন যে সরকারি চাকরি কারা পাবে, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা নাকি রেজাকারদের নাতি নাতনিরা? আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। জেনে রাখা ভালো, এই রেজাকার বা রাজাকার একটা প্যারামিলিটারি ফোর্স যা পাকিস্তান সরকার তৈরি করে জেনারেল টিক্কা খানের নেতৃত্বে। এই প্যারামিলিটারি ফোর্সটি তৈরি হয় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ইস্ট পাকিস্তান বা বর্তমানের বাংলাদেশের বহু ভলেন্টিয়ারকে দিয়ে। এই রেজাকারেরা যে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাই নয়, এরা দিনের পর দিন সাধারণ বাংলাদেশিদের ওপর নানা রকম অত্যাচার করেছে, লুট করেছে, এমনকি ধর্ষণও করেছে। এরা বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নকে এতটাই দূরে সরিয়ে দিয়েছিল যে স্বাধীনতার পরে বর্তমান বাংলাদেশে রেজাকার মানে শুধুই বিশ্বাসঘাতক। সুতরাং শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলন করছে একটা পক্ষপাত দুষ্ট সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে, তারা প্রত্যেকে রেজাকারদের নাতি নাতনি। তবে আমার ধারণা শেখ হাসিনার বিরক্তি বাংলাদেশের ছাত্রছাত্রীদের আন্দোলনের থেকে অনেকটা বেশি নিজের দেশের অর্থনৈতিক অবস্থার উপরে। বর্তমানে বাংলাদেশ একটি কঠিনতম ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। 2024 সালের ফার্স্ট কোয়ার্টারের ডেটা অনুযায়ী বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট এখন 3.51%, যা লাস্ট কোয়ার্টারের থেকে অনেকটা বেশি। 2024 সালের জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা ছিল 25.9 লক্ষ, যা লাস্ট কোয়ার্টারের থেকে 2.4 লক্ষেরও বেশি। বাংলাদেশের টোটাল জনসংখ্যা হলো 174.7 মিলিয়ন। অ্যাস্টনিশিংলি 5 জন বাংলাদেশির মধ্যে একজন বাংলাদেশি না তো স্কুলে যাচ্ছে, না তো কলেজে যাচ্ছে, আবার চাকরিও করছে না। অর্থাৎ 5 জনের মধ্যে একজন বাংলাদেশি বর্তমানে বেকার। এদিকে বাংলাদেশের জিডিপিও তলানিতে এসে ঠেকেছে। 2022 ফিনান্সিয়াল ইয়ারে বাংলাদেশের জিডিপি যা ছিল 7.1%, 2023 ফিসক্যালে সেটি এসে দাঁড়িয়েছে 5.8%-এ। আশ্চর্যভাবে যখন 2018 সালে সংরক্ষণের বিরুদ্ধে প্রোটেস্ট স্টার্ট হয় তখনও বাংলাদেশের জিডিপি ছিল 7.9%। আর এই একই সময় 2018 সালে বাংলাদেশের ফরেন রিজার্ভ ছিল $42 বিলিয়ন, যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে $26.2 বিলিয়ন। আর এই অন্ধকার সময় মুদ্রাস্ফীতিও বাংলাদেশের পেছন ছাড়ছে না। 2024 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের ইনফ্লেশন রেট ছিল অ্যালার্মিংলি 9.1%। বহু ইকোনমিস্টরা মনে করছেন চায়নার কাছে অতিরিক্ত ডিপেন্ডেন্সির জন্যই বাংলাদেশের ইকোনমিক মেল্টডাউন। চায়নার কাছে দেনার দায় বেড়েই চলেছে। একটার পর একটা ফান্ড ক্রিটিক্যাল ইনিশিয়েটিভ নিচ্ছে বাংলাদেশ সরকার চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে দেনা করে। আর এরই মাঝে 2024 সালের জুলাই মাসে তার 4 দিনের চীন সফর থেকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আশা করেছিলেন
তিনি কিছু ডেট রিপেমেন্ট রিল্যাক্সেশন আর আরও $5 বিলিয়ন লোন পাবেন তার অর্থনীতির মেরুদণ্ডকে শক্ত করার জন্য। কিন্তু 3 দিন ধরে চীনের সঙ্গে আলোচনা করার পরেও তিনি মাত্র $137 মিলিয়ন অনুদান পান। আর হয়তো এটাই তার ফ্রাস্ট্রেশনের মূল কারণ, যেটা ছাত্রছাত্রীদের ওপর রেজাকার হয়ে নেমে আসে। একটা ওভারঅল ইকোনমিক মেল্টডাউন আর কিছু পারুক বা না পারুক জন্ম দেয় মাত্রাতিরিক্ত কারাপশন আর ম্যাল প্র্যাকটিসের, যা এস্টাবলিশমেন্টের প্রতি সাধারণ মানুষের বেসিক আস্থা পর্যন্ত সরিয়ে দেয়। ফিরে আসা যাক রিজার্ভেশনের প্রসঙ্গে। অশেষ ধন্যবাদ ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমকে, যার দৌলতে আমাদের ভারতীয় উপমহাদেশে সরকারি চাকরির কম্পিটিশন একটা অন্য মাত্রা লাভ করেছে। জাস্ট টু গিভ ইউ পার্সপেক্টিভ, বাংলাদেশে প্রত্যেক বছর 4 লক্ষ পরীক্ষার্থীর জন্য বা চাকরি প্রার্থীর জন্য বরাদ্দ রয়েছে 3000টা মাত্র সরকারি পদ। প্রত্যেক বছর বাংলাদেশে 20 লক্ষ যুবক যুবতী চাকরির বাজারে পা দেয়, যার মধ্যে 6.5 লক্ষ স্নাতক বা গ্র্যাজুয়েট। লাইব্রেরির পর লাইব্রেরি ভরে গেছে ছাত্রছাত্রীদের দিয়ে। তারা দিন রাত এক করে পড়াশোনা করে যাচ্ছে শুধুমাত্র একটা সিভিল সার্ভিস কিংবা একটা সরকারি চাকরি ক্র্যাক করার জন্য, যা তাদেরকে দেবে একটা স্টেবল চাকরি, একটা ভদ্র মাইনে আর একটা সোশ্যাল সিকিউরিটি। বাংলাদেশে ব্লু কলার চাকরির সংখ্যাও কিন্তু দিনকে দিন কমেই চলেছে, ইভেন দো টেক্সটাইল ইন্ডাস্ট্রি তাদের বৃহত্তম রিক্রুটার। বাংলাদেশের এক্সপোর্ট প্রত্যেক বছর বাড়ছে, ব্যবসা বাড়ছে, কিন্তু সেই তুলনায় প্রাইভেট সেক্টরে চাকরির সংখ্যা বা জব ওপেনিংস কিন্তু স্ট্যাগনেন্ট। আর এসবের মধ্যে সব থেকে খারাপ অবস্থা কিন্তু বাংলাদেশে মহিলাদের। সরকারি তথ্য অনুযায়ী 27% বাংলাদেশি মহিলা, যারা 14 থেকে 24 বছর বয়সের মধ্যে, তাদের শিক্ষাগত যোগ্যতাও নেই আর চাকরিও নেই। আর এসবের মাঝখানে কখনোই ভুলবেন না 56% চাকরির সংরক্ষণ, যার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে। একটা দেশ যার সরকারি চাকরির হাফেরও বেশি সংরক্ষিত, সেই দেশে আর কিছু হোক না হোক প্রগতি কোনোদিন আসতে পারে না। যখন একটার পর একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে, দিনার দায় বেড়ে চলেছে, মুদ্রাস্ফীতি তাড়া করছে, জিডিপি তলানিতে এসে ঠেকেছে, মহিলাদের অবস্থা ততই বচো, তখন সরকার এই সমস্ত প্রবলেমগুলোকে সলভ না করে নির্বিকারভাবে ছাত্রদেরকে তুলনা করে দিল রেজাকারদের সঙ্গে। ব্রিলিয়েন্ট। শুধু এই নয়, আন্দোলনকে স্তব্ধ করার জন্য বাংলাদেশ সরকার রাস্তায় নামায় পুলিশ। 151 জন মানুষের মৃত্যু হয় দেশ জুড়ে। রাস্তায় রাস্তায় জলে আগুন। 2 দিন ধরে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যাতে আন্দোলনের খবর দেশের বাইরে না বেরোয়। কারফিউ চলে বিভিন্ন জায়গায়, মিডিয়া কভারেজ রেস্ট্রিক্ট করে দেওয়া হয়, লাঠিচার্জ হয়, কাঁদানে গ্যাস, বহু ছাত্রছাত্রীদেরকে অ্যারেস্ট করা হয় ইল্লিগালি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই রূপ নিচ্ছে সংঘাত সংঘর্ষে। আন্দোলনকারীদের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত রাজপথ। এমার্জেন্সি সামলানোর জন্য বাংলাদেশ সরকার অবশেষে 21 ও 22 জুলাই বাংলাদেশ জুড়ে ছুটি ডিক্লেয়ার করে। ট্রাভেল মুভমেন্ট, ফ্লাইট অপারেশন, রেলওয়ে সার্ভিস, ইম্পোর্ট এক্সপোর্ট সবকিছু স্তব্ধ হয়ে যায়। বহু বাংলাদেশি যারা দেশের বাইরে থাকেন কাজের জন্য, তারা 2 দিন ধরে তাদের পরিবার পরিজনের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারেন না। নিরুপায় হয়ে বহু প্রবাসী বাঙালি তারা ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির কাছে ছুটে যান তাদের দেশের এই স্টোরিটা কভার করার জন্য। In Bangladesh, the death toll from the government's crackdown on massive student protest has risen to at least 174, with more than 2,500 people arrested. Internet access across most of Bangladesh remained dark for a 5th day. Police and soldiers have been granted shoot-on-sight orders amidst a nationwide curfew. Protesters are seeking job security and higher pay and want an end to civil service job quotas they call discriminatory. Have you seen what's going on in Bangladesh? Protesters are saying they won't back down after peaceful demonstrations over jobs turned deadly. Prime Minister Sheikh Hasina deployed the army against protesters and gave shoot-on-sight orders. Then she imposed a nationwide curfew and cut off access to phones and the internet. Over 150 people have been killed, mostly students. কিন্তু কথায় আছে না, জাস্টিস প্রিভেলস। বাংলাদেশের হাইকোর্টের রায় যা বলেছিল 30% সংরক্ষণকে রেস্টোর করা হবে, সেই রায়কে বাংলাদেশের সুপ্রিম কোর্ট 21শে জুলাই স্ক্র্যাপ করে দিয়ে বলে 30% থেকে সংরক্ষণ কমিয়ে এনে চিলড্রেন অর রিলেটিভস অফ দ্য ভেটারান অফ ওয়ারের জন্য করে দেওয়া হলো 5%, আর 2% রেখে দেওয়া হলো সংখ্যালঘু, প্রতিবন্ধী আর ট্রান্সজেন্ডারদের জন্য। এক আন্দোলনের ধাক্কায় 56% থেকে বাংলাদেশে সরকারি চাকরির সংরক্ষণ এসে নামলো 7%।
Breaking news out of Bangladesh, where the Supreme Court has scaled back a ruling by the High Court to reinstate a job quota system. So in June, the High Court brought back a system that reserves 30% of government jobs for relatives of veterans who fought in Bangladesh's War of Independence. Well, after violent protests this week, the Supreme Court has suspended that ruling and brought forward an August 7 hearing on the matter. বাংলাদেশের ছাত্র সমাজ গড়ল এক নতুন ইতিহাস। আশা রাখবো এই দুয়ার বাংলাদেশের প্রগতির জন্য আনবে এক নতুন দিশা। শেষ 15 দিন যখন খবরের কাগজের পাতায় বাংলাদেশের সাহসী ছাত্রছাত্রীদের ব্যাপারে জানছিলাম, তাদের আন্দোলনের ব্যাপারে পড়ছিলাম, ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে বসেও কিন্তু আমার গায়ে কাঁটা দিয়েছে। আন্দোলনের কারণটা হয়তো আলাদা, আন্দোলনের মুখগুলো হয়তো আলাদা, কিন্তু স্পিরিট আর সাহস দুটোই সমান। আর তাই হয়তো এই ঘরে বসেই তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমিও লড়েছি, আমিও স্লোগান দিয়েছি, আমিও চিৎকার করেছি। বারবার মুখে উঠে এসেছে ইতিহাসের পাতায় লেখা সেই দুটি শব্দ, হোক কলরব। কলরব জব্দ হোক, নিঃশব্দ হোক, স্তব্ধ হোক শত্রু সব।